আমি এখন যে কবিতাটি পড়ছি এর নাম মানুষের শিক্ষা। কৃতজ্ঞতা কুকুরের গুণ, প্রভুভক্তি কুকুরের আরও এক গুণ। পাখিদের গুণ হলো উড়ে চলা, বাতাসের অনুকূলে পাখা, প্রতিচ্ছবি মুকুরের কাজ। মানুষ নির্গুণ প্রাণী, তার কাজ কথা বলা। অনাবশ্যক শব্দের মালা গেঁথে গেঁথে হন্তারক মানুষেরা অন্য মানুষের বুক ভেঙে দেয় ক্রোধে। প্রাণীদের গুণপনা থেকে শেখে না কিছুই। বক ধ্যানমগ্ন হয়ে ধরে মাছ, নেই মানুষের বোধে। বৃক্ষরাজি ছায়া দেয় রোদে, ফল থেকে মেটে ক্ষুধা। ফুলের মায়াবী ঘ্রাণ শুঁকে মানুষ প্রফুল্ল হয়। মানুষের মঙ্গলের জন্য সদা ব্যাকুল বসুধা। অশ্ব হলো গতির প্রতীক, সেই ঘোড়ার বিলয় ঘটে মানুষের অশ্ব বেঁধে। মানুষ শেখে না কিছুই, প্রাণীদের গতিবিধি চলে প্রকৃতির পিছু পিছু। এই কবিতার রচনাকাল হচ্ছে 1 জুন 2005। যা দেবী সর্বভূতেষু। সব নদী পেতে চায় সমুদ্রের স্বাদ। শীতের সাম্রাজ্য ছেড়ে যাবে উড়ে দূরে, মৌসুমি বায়ুর দেশে পাখির আহ্লাদ। নদীর ক্রন্দন বাজে বেদনার সুরে। অন্তিম গন্তব্য জানি কবরের হিম, তবু এই পৃথিবীর গন্ধ রূপ রস প্রবল আকৃষ্ট করে মানুষ অবশ। অশ্বত্থ পাকুড় শাল বট মহানিম সব গাছ পরিণামে দাহ্য বস্তু হয়। কোনো কোনো বৃক্ষ খোঁজে মাটিতে বিলয়। সব ফুল ফোটে গাছে ঝরে পড়ে যেতে, পথিমধ্যে কিছুদিন থাকে গন্ধে মেতে। নারীর যৌবন বিভা অমলিন থাকে অল্প কিছুদিন, শেষে ডুবে যায় পাঁকে। পথের অন্তিম প্রান্তে সমুদ্র গর্জন, যত্নে গড়ে দেবী সবে দিতে বিসর্জন। রচনাকাল 15 মে 2004। এখন পড়ছি সিন্দুর। আমি তোমার স্মৃতিতে পরাতে চেয়েছি সিন্দুর, যেন তুমি হতে পারো বউ হিন্দুর। তুমি আর আমি দুজন মানুষ, আপাতত দুই ধর্ম, তবে পরিণাম এক বিন্দুর। চাষি করে চাষ, স্বর্ণবর্ণ ধান, মনে অভিলাষ, কিন্তু গর্তে ভরে তোলে তারে ভারত ভাগের ইন্দুর। অনিচ্ছুক স্মৃতি থেকে তুমি ছুঁড়ে ফেলে দিলে রক্তচূর্ণ। সেই দিন থেকে সধবার বেশে সর্বদা তুমি আমি থেকে যাই অপূর্ণ। চেয়েছি তোমাকে ছিনিয়ে নিয়ে যাব, করব রাক্ষস বিবাহ। হাত গলে তুমি পালিয়ে বাঁচলে, তদবধি আমি বুকে বয়ে ফিরি কি দাহ। বকুল ফুলের মালাখানি নেব আমাদের বিয়ে মালা বদলের। মালা ছিঁড়ে ফেলে তুমি রয়ে গেলে একাকী মানুষ, আমি অপেক্ষমান পালা বদলের। আজ অবেলায় বিধবার বেশে তুমি ফিরে এলে আমার কুটিরে দুয়ার ঠেলে। এখন তোমাকে বিবাহ করব, কোনো উৎসব নেই, নীলচে কাগজে স্বাক্ষর দিই হেসে খেলে। মুসলমানের বিবাহ একটি ভালোবাসাবাসী চুক্তি, যখন তখন বন্ধন করো, যখন তখন মুক্তি। মুসলমানের বিবাহ একটি ভালোবাসাবাসী চুক্তি, যখন তখন বন্ধন করো, যখন তখন মুক্তি। এই কবিতা রচনাকাল 7 মে 2005। আমসত্ত্ব।
আমসত্ত্ব প্রস্তুত প্রণালী কি তুমি জানো? আমাদের গ্রামের মেয়েদের দেখতাম আমের মৌসুমে প্রচুর আমসত্ত্ব তৈরি করত। আম পাকে গরমে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। এত পাকা আম একসঙ্গে কে খাবে? সুতরাং ভবিষ্যতের জন্য সঞ্চয় করো আমসত্ত্ব আকারে। পাকা আমের রস নিংড়ে আঁটিটিকে একেবারে চিবড়ে করে দাও। একটি কুলোর গায়ে পাকা আমের রস লেপে শুকোতে দাও রোদে। একদিন দুদিন শুকিয়ে নাও, তারপর আবার পাকা আমের রস লেপে দাও, আবার শুকোতে দাও, আবার লেপে দাও, আবার শুকোতে দাও। এভাবে স্তরে স্তরে জমাট বেঁধে আমসত্ত্ব খাওয়ার জন্য প্রস্তুত। রোদে শুকিয়ে খটখটে শুকনো কালো অথবা লাল রঙের আমসত্ত্ব তুলে রাখো বয়মে, পরে কখনো দুধের সঙ্গে মিশিয়ে খাবে বলে। তুমি আমার রস নিংড়ে ছিবড়ে করে আঁটি ফেলে দিচ্ছ, তারপর আমাকে শুকোতে দিচ্ছ রৌদ্রে। বৈশাখের তপ্ত খর রোদে আমি তোমার জন্য অপেক্ষায় থেকে শুকিয়ে যাই, তোমার দেখা নাই। এভাবে উত্তপ্ত নাঙা রৌদ্রে আমার পুরো শরীর ঘামে ও লবণে একাকার। যে কোনো সময় আমি হিট স্ট্রোকে ভূপাতিত হতে পারি। আমার দিকে ফ্যাল করে চেয়ে আছে কাক এক সারি। ওরা এসেছে ডাস্টবিনে খাবারের খোঁজে। আমি রবাহুত কাকেদের ভোজে। আমি তোমার পথের পানে চেয়ে থাকি। আমসত্ত্ব হওয়ার জন্য আমার কি এখনো শুকোতে বাকি? আমি রবাহুত কাকেদের ভোজে, আমি তোমার পথের পানে চেয়ে থাকি। আমসত্ত্ব হওয়ার জন্য আমার কি এখনো শুকোতে বাকি? এই কবিতা রচনাকাল 22 জুন 2005। বাংলার সব পাটক্ষেত। বাংলার সব পাটক্ষেত মানুষের যৌবনের রসে ভরপুর। নবোদ্গত রোম, বালক বালিকার উষ্ণ নিঃশ্বাসে বেদনা বিধুর। পাট শাক খেতে খুব ভালোবাসি। পাটের বীজের সঙ্গে নিজ রক্ত ঢেলে দেয় পাট চাষি। পাটের পিচ্ছিল শাক মিষ্টি, তেতো, নোনতা ও টক। পুরুষ বীর্যের স্বাদ যারা পায় সেই কিশোরীরা জানে পাটের নাটক। পাটের দুর্ভেদ্য অন্ধকারে মাটির নরম বিছানায় পৃষ্ঠদেশ পেতে যারা শুয়েছিল কোনো একদিন, তারা সব মুগ্ধ হয় পাটের মহিমায়। পাটের বিকল্প নেই, এই বোধ আমাদের সকলের আছে। শুধু যারা জুট কর্পোরেশনের কর্মী অথবা জুট মিলে করে নেতাগিরি, তারা পাট ছাড়া বাঁচে। তারা চায় এই দেশ থেকে পাট উঠে যাক, তামাক বা আফিমের চাষ হোক। এই জন্য পাট ক্ষেত নিয়ে তাদের নেই কোনো শোক। তারা শুধু পাটকল নিয়ে ভাবে। পাটকল উঠে গেলে যন্ত্রপাতি বিকবে কিভাবে? শিল্প ব্যবস্থাপনার কাজে নিয়োজিত লোকগুলি ছিল জুট মিলের যন্ত্র বিক্রির কাজে দড়। তারা আর তাদের নিয়োগকর্তাদের এখন পাটের জন্য শোক বেশি, নিঃশ্বাস ছাড়ে বড় সড়। আমরা সবাই যুদ্ধে গেলাম, পাট ক্ষেত, ধান ক্ষেত, কলাইয়ের চারাগুলি পায়ে পিষে। তারা গেল কলকাতা অথবা রাওয়ালপিন্ডি, আমাদের বুকে বিদ্ধ বন্দুকের শীষে। 2000 সালে জীবনে প্রথম কলকাতা গিয়ে বুঝলাম তারা কেন কলকাতা, আমরা কেন আসামের জঙ্গলে গিয়াছি। কলকাতায় আছে পৃথিবীর সবচেয়ে বড় কুরুক্ষেত্র সোনাগাছি। আমাদের নেতাগণ ছিল সেই রণভূমে ভূপাতিত মাছি। আমরা যুদ্ধে হেরে গেছি, বিজয়ী নেতাগণ হাতে তুলে নেন ক্ষমতার কাছি। আজ তারা বলে আমরা যুদ্ধ করে ব্যর্থ রাষ্ট্র বানিয়েছি। আমাদের যুদ্ধ গোল্লায় যাক। ত্রিপুরায় কাঁকর মেশানো চালে পেটে চিরস্থায়ী হজমের গোল বাঁধিয়েছি। লড়াকু যোদ্ধারা সব মরে গেছে পাট খেতে, ধান খেতে। অবশিষ্ট কিছু যোদ্ধা শুয়ে আছে বাঁশের চাটাই পেতে। এই কবিতার রচনাকাল 16 জুলাই 2005।
আমাকে কেউ কি কখনো ভালোবেসেছে? আমাকে কেউ কি কখনো ভালোবেসেছে? একটি তেলাপোকা কিংবা একটি পিঁপড়ার ভালোবাসাও আমি কখনো পেয়েছি বলে মনে হয় না। আমার জীবনের অতি সন্নিকট দিয়ে অতিক্রম করে গেছে অনেক রমণী, তারা কেউ কখনো আমার দিকে তির্যক দৃষ্টিতেও তাকিয়ে দেখেনি। আমি আজীবন একটি শূন্য ফ্লাওয়ার ভাস বয়ে বেরিয়েছি শুকনো দক্ষিণ হস্তে। আমি সারা বছর ফুলের একটি ভাঙা সাঁঝি হাতে ঘুরে বেরিয়েছি এ শহরের সব নারী অধ্যুষিত অঞ্চলে। কোনোদিন কোনো দয়াবতী নারী তার অঞ্চলের শীতল হাওয়ায় আমার অচরিতার্থ হৃদয়ের অর্গল দেয়নি খুলে। কোনো সবুজ হৃদয়বতী আমাকে দেয়নি তুলে কোনো ফুল, গোলাপের সুঘ্রাণ নয়, রজনীগন্ধার কিংবা শেফালির স্নিগ্ধ সুবাস নয়, গাঁদার হলুদ চাদরে ঢেকে রাখেনি কেউ আমার শূন্য ফুলের সাজি। ভালোবাসা এক ঐশ্বরিক ছায়া, ভালোবাসা এক টুকরো মেঘের নিরঙ্কুশ ঝরে পড়া শুকনো প্রকৃতিতে। ভালোবাসা যদি 3 মাইল দূর দিয়ে হেঁটে যায়, তুমি তার অস্তিত্ব টের পাবে। তুমি খুব সুকৌশলে ভালোবাসা থেকে দূরে সরে যেতে চাও, ঘুর পথে হেঁটে যাও। ভালোবাসা গোক্ষুরের তীক্ষ্ণ ছোঁবলে তোমাকে খাবে। ভালোবাসা নীল বিষ, আকণ্ঠ ডুবিয়ে দেবে তোমাকে পদ্ম ফুলের বনে। বনের গভীর থেকে অজগর তার উষ্ণ নিঃশ্বাসের টানে তোমাকে টেনে নেবে। বিনিময়ে ভালোবাসা, তাকে তুমি কিছু কি দেবে? এই কবিতা রচনাকাল 9 জুলাই 2005। তালা চাবি। তালার সঙ্গে চাবির দেখা হয়েছিল বহুদিন আগে। সেই থেকে তালা দরজার কঠিন কড়ায় ঝুলে চাবিটির জন্য রাত জাগে। বহু চাবি ঘুরে আশেপাশে, ঘরের বাতাস ভারী তাদের অক্ষম দীর্ঘশ্বাসে। তারা ভাবে আসল চাবি তারা, দাঁতের সামান্য একটি মোচড়ে খুলে যাবে তালা। নিঃশব্দে ঘর ভর্তি সোনাদানা নিয়ে নিতে সবাই পাগল পাড়া। কিন্তু তালা ঝুলে আছে পিতলের ধাতব কড়ায়, তার বুক জুড়ে বহে বর্ষার বাতাস ভাসমান আর্দ্র হাওয়ায়। জাগে ঝনঝন, মরিচা পড়েছে বার্ধক্যের অমোঘ স্পর্শে। তালার সুন্দর চোখে ভাসে ক্ষেতের হলুদ সর্ষে। অতিশয় অভিমানে ঝুলে থাকে বন্ধ দরজায়, উপযুক্ত চাবি ঘুরে ফেরে আসে না সম্মুখে। তালার দিবস রাত্রি কাটে প্রতীক্ষায় প্রতীক্ষায়। তালার চাবি পরস্পরের ভিতর প্রবেশ করতে খায় খাবি। নানা আটঘাট বাঁধে ভাবে হাবি যাবি, তাদের জীবন পরিপূরক, অন্যের কি লাভ অন্যতর ভাবি। এই কবিতার রচনাকাল 16 অগাস্ট 2005। যেভাবে সংসার শুরু হয়, সংসার কি কোনো যুদ্ধক্ষেত্র যে সেটা শুরু করার আগে যুযুধান পক্ষগুলি সানিয়ে তুলবে মারাত্মক সব যুদ্ধাস্ত্র? সংসার কি অলিম্পিকে সাঁতার বা 100 মিটার স্প্রিন্ট, যে এর জন্য দিবারাত্রি ঝরাতে হবে অনুশীলনের ঘাম, প্রয়োজনে খেতে হবে তেজবর্ধক ঔষধ? প্রতিটি মানুষ তার নিজস্ব পদ্ধতিতে অবতীর্ণ হয় সংসার সমরাঙ্গনে। আমার সংসার হলো শূন্য থেকে শুরু, ধার দেনায় নিমজ্জিত। আমি লজ্জাশীলা বধূটির হাত ধরে ঘরে তুলি বক্ষ দুরু দুরু। প্রকৃতপক্ষে নিজের কোনো ঘরও ছিল না, তাকে তুলি মামার বাসায়। আজকাল মামার বাড়ির আবদার খুব বেশি দিন স্থায়ী হয় না, মাথা কাটা যায় লজ্জায়। গোলাপবাগের গলি, ছোট্ট এক রুমের একটি বাসা, ভাড়া 200 টাকা। একটি বাল্ব জ্বালানোর জন্য বাড়তি 10 টাকা। সেই আমাদের ভালোবাসা। তবে বর্ষাকালে সে বাসায় যেতে হতো
হাঁটু অবধি কাদা ভেঙে প্যান্ট গুটিয়ে। এখন যারা আমাকে চেনেন তারা হয়তো অবাক হবেন, কারণ আমি গিয়েছি প্রায় দ্বিগুণ মুটিয়ে। এই বপুতে ছাপ নেই সেই দক্ষযজ্ঞ সংসার গড়ে তোলার শ্রমের, তবে নিজে আমি জানি এ সংসারে প্রতিটি অক্ষর আমি নিজে পড়েছি। শিক্ষক ছিল না কেউ পাঠক্রমের। গোলাপবাগ থেকে প্রমোশন পেয়ে সাবলেট বাসা নিলাম রাজারবাগের পুলিশ লাইনে। পুলিশেও যে সৎ অফিসার থাকে জানা হলো, বাসা সাবলেট দিতে হতো তাকে, কেননা খুব কম মাইনে। নাম বলছি না তার, কারণ দুনিয়ার তাবৎ সৎ লোকেরাই ধরা খায় এদেশের আইনে। যারা বাঁহাতের কাজে শক্তপোক্ত তারা অল্প কিছু ছেড়ে দেয় ডাইনে। গোলাপবাগে ছিল না চৌকি কিংবা খাট, মেঝে তো শোক পেতে শুয়ে থাকি যুবক যুবতী সারা ঘর আমাদের রাজ্যপাট। রাজারবাগের বাসা 3 তলার, একটি রুমে টয়লেট ও রান্নাঘর কমন। রুমের সঙ্গে এক চিলতে বারান্দা ফ্রি। আমার শ্যালক সেখানে কাটায় সারা রাত নাক ডেকে ঘুমে। আমাদের কোনো খাট বা চৌকি নেই, এই শোকে আমাদের মন উচাটন। অবশেষে মনস্থির করি ফকিরের পুল বাজার থেকে রেডিমেড চৌকি কিনবো দেখে দিনক্ষণ। কোনো এক শুক্রবারে 110 টাকায় কেনা হলো আম কাঠের ভারী বড় চৌকি। রিকশায় তাকে টেনে নিতে আমি হিমশিম খাই, খুশি হয়েছে বউ কি। আমিও আমার বউ সেই চৌকি জুড়ে আরাম করে শুয়ে থাকি। চৌকির নিচে আমাদের হাঁড়ি পাতিল, চৌকির উপরে আমরা করি ঝাঁকাঝাঁকি। রচনাকাল 9 অগস্ট 2005। বিন্দু। জ্যামিতির যে বিন্দু তার কোনো দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা নেই, কিন্তু পুরুষের কামনার একটি বিন্দু থেকে উদ্গত হয় পুরোপুরি একটি মানুষ। তার ক্ষেত্রফল আছে, তার মস্তিষ্ক আছে এবং তার কামনাও আছে। জলের একটি বিন্দু ঝুলে থাকে বর্ষার ভেজা গাছে। এই জলবিন্দু পতনোন্মুখ, কিন্তু এর পতনের ফলে গাছের নেই কোনো সুখ। মাছেরা সাঁতার কাটে স্বচ্ছতোয়া নদীর গভীর স্রোতে, তারা ছেড়ে দেয় বুদবুদ। মানুষ আহার করে গম চাল ও খুদ, মানুষ প্রকৃতির হাত ধরে বাঁচে। বিন্দুর মধ্যে রয়েছে সিন্ধুর গভীরতা। মানুষ নির্বোধ প্রাণী, বোঝে না প্রকৃতির এই বারতা। তারা শুধু অর্থহীন কথা। গাছপালা তরুণী, এর চেয়ে ভালো ছিল আদিম নীরবতা। যখন তার মুখ ফুটে বেরোয়নি শব্দ, এখন দশক নিয়ে কথা, অথচ পার হয়ে গেছে কত শত অব্দ। 50-এর 2 ষাঁড় পরস্পরকে করতে চায় জব্দ। অদৃশ্যে ঝোলে লাল কাপড়, যারা আয়োজন করে ষাঁড়ের লড়াই তারা নিজেরা আড়ালে থাকে, সম্মুখে নাই। নিজেদের শিং ভেঙে 2 গরু করে বলের বড়াই। বিন্দু ছিল ভারতবর্ষে, সেখান থেকে গেছে গ্রিসে। বাংলা কবিতা এখন খাবি খায় 30-এ। 30 করেছে পশ্চিমের অন্ধ অনুকরণ। বদলেয়ারের গুচ্ছ দেশে ঢুকিয়েছে বরিশালের ধন। নিজের অতীত যারা ভুলে যায় তারা প্রৌঢ় অথবা বৃদ্ধ, তাদের জন্য কবিতার ভূমি হতে হবে নিষিদ্ধ। যে বার্ধক্যের কথা বলে তার কবিতা পড়ো না, এমন কি সে যদি হয় আবু করিম। লিখুক কবিতা সে দিস্তা দিস্তা রিম রিম। বিন্দু গ্রিস দেশ থেকে পুনরায় ঢুকেছে ভারতে, তাকে নিয়ে যাও ধামরাই, তুলে দাও পূর্বমুখী রথে। এই কবিতা রচনাকাল 24শে সেপ্টেম্বর 2005। প্রেম আছে বলেই
প্রেম আছে বলেই পৃথিবী আছে, প্রেম আছে বলেই পাথরের বুক ফেটে উদ্গত হয় অশ্বত্থের কালজয়ী বীজ, প্রেম আছে বলেই পর্বতের কন্দর থেকে নির্গত হয় নির্ঝরের অবিরাম নিনাদ, প্রেম আছে বলেই পক্ষীকুল বরফের দেশ থেকে জীবনের অন্বেষায় ছুটে আসে মৌসুমী বায়ুর দেশে, প্রেম আছে বলেই পক্ক বটফলে ঠোঁট রাখে সবুজ একটি টিয়া, প্রেম আছে বলেই মাঝে মাঝে বায়ু শূন্যতার সৃষ্টি হয়, আর ঘূর্ণি ঝড়ে উড়ে যায় ঘরদোর জানালা কপাট আর আমাদের ভাঙাচোরা পৈতৃক আমলের খাট। এই কবিতার রচনাকাল 22 ডিসেম্বর 2004। শিকার কাহিনী। আগে বাঘ রোজ রাতে শিকারে বেরুতো, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী খেয়ে তৃপ্ত ক্লান্ত বাঘিনীর সাথে সাথে শুতো, অতি উপাদেয় ছিল ঘাই হরিণীর মাংস আর রক্ত, বনো মোষ শিকারে আনন্দ ছিল, যদিও মোষের মাংস খেতে খুব শক্ত, মোষ শিকারের মজা ছিল মোষের বাধায়, বাঘে ও মহিষে হতো তুমুল লড়াই, শেষে মোষ বাঘের ক্ষুধার্ত পেটে যায়, যেসব নির্বোধ প্রাণী বিনা যুদ্ধে করে আত্মসমর্পণ, তাদের ভক্ষণে নেই মজা, খেতে লাগে প্রচুর লবণ। এখন বার্ধক্যে বাঘ হয়ে গেছে কাবু, শিকারে বেরোনো বন্ধ, খায় পরিত্যক্ত পশু, যেন জ্বরাক্রান্ত রোগী আহার্য হয়েছে বার্লি কিংবা সাবু, চোখের কটাক্ষ হেনে হেঁটে যায় যুবতী হরিণী, জিহ্বায় জমেছে লালা কিন্তু দেখে নেই বল, নিষ্ফল চাহনি, শিকারেরা ঘোরে আশেপাশে, বাঘ ভাবে যৌবনের কথা সুপ্ত দীর্ঘশ্বাসে। মধ্যবিত্তের উত্থান। আগে ধারণা ছিল সমাজ বদলাতে হলে উৎপাদনকারী শ্রেণী অধিকার নিতে হবে উৎপাদন যন্ত্রের, মূল্য সংযোজনের প্রধান উপাদান শ্রম, আর সেই শ্রমিকের উপযুক্ত মূল্য লাভের ওপর নির্ভর করছে মানুষের ভবিষ্যৎ। উপযুক্ত মূল্য পেলেই শ্রমিকেরা দল বেঁধে দেশ গড়ার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়বে কাজে। কিন্তু এখন অভিজ্ঞতা থেকে দেখছি বিশ্বজুড়ে সবার লক্ষ্যে কখন ঘটেছে মধ্যবিত্তের উত্থান। মধ্যবিত্তরাই সমাজ বদলাতে পালন করছে লড়াকু ভূমিকা। নব নব আবিষ্কারে তারা উৎপাদনের পুরো ব্যবস্থাটাকে বদলে দিচ্ছে। ব্যবস্থাপনা যে কোনো বিষয় তার গুরুত্বই বুঝতে পারত না গরিব দেশের রাজনীতিবিদগণ। এখন দেখা যাচ্ছে ব্যবস্থাপনার সমস্যা বিরাট একটা সমস্যা। দোজকেও প্রয়োজন হবে ফেরেশতাদের ব্যবস্থাপনা। অপরাধ অনুযায়ী শাস্তি প্রদানের জন্য কার শাস্তি কখন মওকুফ হবে তার হিসেব রাখার জন্য প্রয়োজন হবে কিছু অভিজ্ঞ ব্যবস্থাপক। তা না হলে দেখা যাবে শাস্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও দোজক থেকে মুক্তি পাচ্ছে না লোকজন, যেমন ঘটছে পৃথিবীর জেলখানাগুলোতে। উৎপাদন প্রক্রিয়াকে ক্রমাগত উন্নততর না করলে প্রতিযোগিতায় টিকে থাকার কোনো উপায় নেই। জার্মানির পুনর্মিলনের আগে একটা গল্প চালু ছিল যে কমিউনিস্ট পার্টির ইশতেহার গ্রন্থটি পূর্ব জার্মানির কাছে মার্কসের উত্তরাধিকার, আর ক্যাপিটাল গ্রন্থটি পশ্চিম জার্মানি। শেষ পর্যন্ত ক্যাপিটালের যে জয় হয়েছে তা নিঃসন্দেহে বলা যায়। বার্লিন প্রাচীরের খসে পড়া প্রতিটি ইট
সেই সাক্ষ্য দেবে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে সমাজতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? যে কোনো বস্তুর পতন হয় অভ্যন্তরীণ কারণে। ছুঁড়ে দিলে কাঁচের গ্লাস ভাঙে, কারণ তার বন্ধন সুদৃঢ় নয়, সেটা গ্লাসনস্ট। ইস্পাতের গ্লাস ছুঁড়লেও ভাঙবে না, কারণ তার রয়েছে অটুট থাকার শক্তি। শ্রমিকের নাম ভাঙিয়ে মধ্যবিত্তের শাসন কায়েম হয়েছিল রাশিয়ায়, চীনে, পূর্ব ইউরোপে, কিউবায়। চীনারা বুদ্ধিমান, তারা বুঝতে পেরেছে বেলচাকে বেলচা ডাকাই ভালো। তারা সমগ্র চীনে উৎপাদনের রুদ্ধ দুয়ার খুলে দিয়েছে। প্রতিযোগিতার পরম পুষ্প ফুটে উঠেছে মাও সেতুংয়ের দেশের বাগানে বাগানে। তারা অগ্রসর হচ্ছে চীনের প্রাচীরের মতো সুদৃঢ় ভিত্তি নিয়ে। জেগে উঠেছে চীন, আর মুখ থুবড়ে পড়েছে রাশিয়া, পূর্ব ইউরোপ। আমাদের দেশে কবে হবে মধ্যবিত্তের প্রকৃত উত্থান? জেগে উঠেছে চীন, আর মুখ থুবড়ে পড়েছে রাশিয়া, পূর্ব ইউরোপ। আমাদের দেশে হবে কবে মধ্যবিত্তের প্রকৃত উত্থান? এই কবিতা রচনাকাল 24 নভেম্বর 2005। কবিতা পাঠ আপাতত এখন